নওগাঁয় ট্রেনে কাটা পড়ে বাবা মেয়ের মৃত্যু, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা ধারণা প্রতিবেশী ও পুলিশের। বাপ বেটে দুজনা কাটা গেছে। পারিবারিক কলহ মানে স্বামী স্ত্রী, যেটা অন্য কেউ নাই, ওকে সবাই গ্রামের ভালোবাসে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে অস্ত্রসহ গ্রেপ্তার একজন, বরিশাল থেকে নেওয়া হয়েছে মুন্সিগঞ্জে। ভোলায় বেসরকারি অ্যাম্বুলেন্সের অধিকাংশেরই নেই ফিটনেস, অপ্রাপ্তবয়স্ক চালকের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, সিন্ডিকেটের কাছে জিম্মি রোগী স্বজনরা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। নওগাঁর রানীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা মেয়ের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার চকের ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারায় কোরবান আলী ও তার 10 বছর বয়সের মেয়ে কোহেলি খাতুন। পুলিশ জানায়, নিহত কোরবান আলী বাক প্রতিবন্ধী ছিলেন। মেয়েকে নিয়ে রানীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। 10টার দিকে উত্তরবঙ্গগামী একটি ট্রেন চকের ব্রিজ অতিক্রম করার পর রেল লাইনের উপর তাদের খণ্ডিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন কোরবান আলী। আশাতে দেখলাম আমি বাপ বেটে দুজনা কাটা গেছে। এটা বড় মেয়ে, দুটা মেয়ে আছে, এটা বড় মেয়ে। পারিবারিক কলহ মানে স্বামী স্ত্রী, যেটা অন্য কেউ নাই, ওকে সবাই গ্রামের ভালোবাসে। দর্শক, এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী শফিক ছোটনের কাছ থেকে। শফিক, বাবা মেয়ের মৃত্যুর কারণ সম্পর্কে কোনো কিছু নিশ্চিত হওয়া গেল কিনা, কি জানতে পারলেন আপনি? পুলিশ এই মরদেহগুলো উদ্ধার কার্যক্রম শুরু করেছে এবং উদ্ধার কার্যক্রম একেবারে শেষের দিকে। আমি সান্তাহাল জিআরপি থানার সামনে আছি। এখানকার যারা কর্মকর্তা আছেন বা যারা পুলিশের সদস্য আছেন, তারা বলছেন যে এই দুই বাবা এবং মেয়ের যে মৃত্যু, সেটি আসলে খুবই আসলে ভাবিয়ে তুলেছে এলাকাবাসীকে। কেননা যিনি কোরবান আলী বাবা, তিনি আসলে বাক প্রতিবন্ধী ছিলেন এবং পারিবারিক ভাবে তাদের বেশ কিছুদিন ধরে আসলে ঝগড়া বিবাদ কিংবা তাদের যে অশান্তি, পারিবারিক অশান্তি, সেটি হয়ে আসছিল এবং স্থানীয়রা যেটি ধারণা করছেন, পুলিশও যেটি ধারণা করছে যে হয়তো বা পারিবারিক কলহের জের ধরেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। কোরবান আলী তার মেয়েকে নিয়ে আত্মহত্যা করে থাকতে পারে, অথবা তিনি যেহেতু সকাল 8টার দিকে বাড়ি থেকে বের হয়ে আসছেন এবং রানীনগর বাজারে নাস্তা করেছেন, সেহেতু ধারণা করা হচ্ছে যে তিনি হয়তো বাড়ি ফিরে যাওয়ার পথে আসলে এই ঘটনাটা ঘটেছে। তিনি যদি আত্মহত্যা করে থাকেন, সেটি হয়তো বা বাড়ি ফেরার পথে আত্মহত্যা করেছেন, অথবা তিনি বাড়ি ফেরার পথে তিনি এই ঘটনার শিকার হয়েছেন। সব মিলে আসলে ধোঁয়াশা রয়েছে। পুলিশ বলছে যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং তারপরে আসলে তার যে পরিবারের সদস্য আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং আগে কোনো ঘটনা ঘটেছিল কিনা সেই ঘটনাগুলো আসলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তারপরে আসলে তারা বলতে পারবেন যে এই ঘটনা কোথা থেকে বা কিভাবে হয়ে থাকতে পারে, অথবা কোন উদ্দেশ্য। শফিক, ধন্যবাদ আপনাকে। ঢাকা মাওয়া মহাসড়কে নারীকে গুলি করে হত্যার ঘটনায় কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মুন্সিগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, ভোরে অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। হত্যার মোটিভ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। এর আগে শনিবার সকাল ঢাকা মাওয়া সড়কে শাহেদা নামের এক তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে মেলে 5 রাউন্ড গুলির খোসা। নিহত শাহেদা ঢাকার ওয়াডিতে পরিবারের সাথে বাস ও একজন গৃহকর্মী হিসেবে কাজ করতেন। এই ঘটনায় রোববার নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। প্রকৃত সত্য তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। সকালে রংপুরের পীরগঞ্জে ছাত্র আন্দোলনের নিহত আবু সাইদের কবর জিয়ারত এবং পরিবারের খোঁজ খবর শেষে এমনটাই বলেন তিনি। বলেন, কোনো মামলায় যদি হয়রানির জন্য কাউকে জড়ানো হয় তাহলে খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এজন্য পুলিশের পাশাপাশি ডিসিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।
ইসকন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সংগঠন নিষিদ্ধের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই, সিদ্ধান্ত হলে পরে জানানো হবে। এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারা এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা মামলায় আটক 9 জনকে গ্রেফতার দেখাতে আদালতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আলামিন শিকদার। আলামিন, সুনির্দিষ্ট কিসের ভিত্তিতে গ্রেফতার দেখানোর আবেদন করা হলো সে ব্যাপারে জানাবেন বিস্তারিত। এরশাদ, এরই মধ্যে আমি যেই 9 জনকে এখানে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যাদেরকে আইনজীবী সাইফুল ইসলামের যে হত্যা মামলা করা হয়েছে, সেই হত্যা মামলায় যে 9 জনকে আজকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ গ্রেপ্তারের দাবি জানিয়েছে পুলিশ, সেই 9 জনের নাম এর মধ্যে আমার হাতে এসেছে। একজনের নাম যদি বলতে চাই, দুর্লভ দাস, বিশাল দাস, গগন দাস, নয়ন দাস, সুমিত দাস, আমান দাস, রুমিত দাস, রাজীব ভট্টাচার্য, শানু দাস। এই 9 জনের নাম আমরা পেয়েছি এবং এদেরকে এই জায়গাটিতে নিয়ে আসা হয়েছে এবং এই 9 জনকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এর আগেই গ্রেপ্তার করা হয়েছিল। সর্বমোট যে 38 জন গ্রেপ্তার ছিল তার মধ্যে 9 জনও ছিলেন। তবে এই 9 জনের যে প্রাপ্ত যে তথ্য, অর্থাৎ এই যে টানা এই কয়েকদিন পুলিশ যে তদন্ত করেছে এই হত্যাকাণ্ডে তাদের কোথায় কার কি সংশ্লিষ্টতা ছিল, সেই সংশ্লিষ্টতা এবং নানা ধরনের তথ্য-উপাত্ত মিলিয়ে এই 9 জনকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ঘটনায় অর্থাৎ যে একটি মামলা হয়েছে, সেই মামলায় এই 9 জনকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে তোলা হয়েছে এবং আদালতে নিয়ে আসা হয়েছে ঠিক 10টার দিকেই। তবে এখনও যে আদালতে তোলার কথা, অর্থাৎ যেখানে শুনানি হবে কাজী শরীফুল ইসলামের আদালত, সেই জায়গাটিতে কিন্তু এখনও নিয়ে যাওয়া হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিকাল 4টা নাগাদ কাজী শরীফুল ইসলামের আদালতে এই বিষয়ে শুনানি রয়েছে। হয়তো পুলিশ যে গ্রেপ্তারের দাবি করেছেন সেই বিষয়ে একটি সিদ্ধান্ত সেই সময় যে বিজ্ঞ যে দায়রা জজ আদালত থেকে হয়তো যে বিচারক রয়েছেন তিনি এটির একটি রায় ঘোষণা করবেন। আলামিন, ধন্যবাদ আপনাকে। একটি উগ্র গোষ্ঠী চট্টগ্রামে আইনজীবী হত্যা করে দেশকে শ্মশানে পরিণত করতে চেয়েছিল, তবে দায়িত্বশীল মুসলমানরা ধৈর্য ধরে তাদের পাতানো ফাঁদে পা দেয়নি, এমনটাই বলেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ঝালকাঠি শহরে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, দেশের মানুষরা সহনশীলতার পরিচয় দেওয়ার পরিস্থিতি শান্ত হয়েছে। জানান, ভবিষ্যতে জামায়াত এমন একটি রাষ্ট্র চায় যেখানে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে, কাউকেই কোনো ধর্মীয় উপাসনা আর পাহারা দিতে হবে না। জামায়াত ক্ষমতায় এলে এমন রাষ্ট্রই বিনির্মিত হবে যেখানে সবাইকেই তার অধিকার সম্মানের সাথে দেওয়া হবে। পরে নেছারাবাদেও এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের আমির। তারা চেয়েছিল এর মাধ্যমে বাংলাদেশকে যারা কর্মী আছেন এখনো যারা জামাতের হুকুম একটা শ্মশানে পরিণত করবে। তিনি আমাদেরকে বাছাই করেছেন আল্লাহর। একজন আইনজীবীকে কিছু উগ্র গোষ্ঠী হত্যা করলো। তারা চেয়েছিল এর মাধ্যমে বাংলাদেশকে তপ্ত একটা শ্মশানে পরিণত করবে। ফুটতে থাকবে বাংলাদেশ, জ্বলতে থাকবে বাংলাদেশ, ভুলে গেলে হবে রক্তে। কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের দায়িত্বশীল মানুষ, বিশেষ করে মুসলমানরা শত্রুদের পাতানো ফাঁদে পা দেয় নাই। বেসরকারি অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট, জিম্মি, ভোলার রোগী ও তাদের স্বজনরা, বেশিরভাগ গাড়ির নেই লাইসেন্স, ফিটনেস। অপ্রাপ্ত বয়স্করা চালাতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনাও। ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জন ও পুলিশের। ভোলা জেনারেল হাসপাতাল, পার্কিং করে রাখা নানা নামের অ্যাম্বুলেন্স। কোনো চালক রোগী নিয়ে এসেছেন, কেউ বা ভাড়া পাওয়ার অপেক্ষায়। জেলার 7 উপজেলায় সরকারিভাবে অ্যাম্বুলেন্স আছে 9টি। সেগুলো সব সময় সবার ব্যবহারের সুযোগ মেলে না। ভরসা বেসরকারিভাবে চলা অ্যাম্বুলেন্স, সেখানেও নেই স্বস্তি। সিন্ডিকেটের দৌরাত্ম্য। জেনারেল হাসপাতালের সামনে থেকেই নিতে হবে গাড়ি, ভাড়া তাদের চাহিদা মতো। জিম্মি, রোগী ও তাদের স্বজনরা। আমি এখানে কথা বলছি, তারা একটা সিন্ডিকেটের মধ্যে পড়ছে 1500 টাকা, সবাই একজন 1500 টাকা। 1500 টাকা নিচে তারা যাবেনই না। বরনদীতে একজন অ্যাম্বুলেন্সকে ফোন দেই, সেখানে তারা 12,000 টাকায় রাজি হয়। সে তখন আসতেছিল, কিন্তু এই সিন্ডিকেটদারি ব্যবসায়ীরা
আমার মাইক্রোবাসটাকে গতিরোধ করে আর আসতে দিল না। যে ড্রাইভারগুলো থাকে এরা খুবই অপ্রাপ্তবয়স্ক এবং 18 নিচে, এবং গাড়িগুলো খুব দ্রুত চলে। এসব গাড়ির বেশিরভাগেরই নেই ফিটনেস কিংবা অনুমোদন। চালকরাও অপ্রাপ্তবয়স্ক, অদক্ষ, ড্রাইভিং লাইসেন্সও নেই কারো। তবুও প্রতিদিন রোগী নিয়ে ছুটছে বরিশাল, ঢাকা সহ বিভিন্ন স্থানে। মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনাও। তো কোনো লাইসেন্স নাই, তো আমি দেখলাম যে আপনি গাড়িগুলো খুব সুন্দরভাবে চালিয়ে আসলেন। না, আমি তো ড্রাইভার না, আমি এখান থেকে থাকি। আমাদের ভাড়া নেওয়ার বেশি নেওয়ার কোনো কারণ নেই। আমরা প্রাইভেট অ্যাম্বুলেন্স আমাদের নিজস্ব অর্থায়নে ওগুলি চালানো লাগে, যেটা হলো তেল, টায়ার, গাড়ির পার্টস, সব কিছুর দাম অনেক বেশি। আমাদের প্রাইভেট অ্যাম্বুলেন্সের সব ড্রাইভাররা তো ভালো না, কিছু ড্রাইভার আছে, এই ড্রাইভারের কারণে আমাদের প্রাইভেট অ্যাম্বুলেন্সের বদনাম হয়। সিন্ডিকেটের কথা অস্বীকার করেছেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি। তবে স্বীকার করলেন অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে গাড়ি চালানো সহ বাকি অনিয়মের কথা। লালমান থানা অন্যান্য স্টেশনে গেলে সেখানে থেকে বোলার রুগী আনতে দেয় না, তাদেরকে ঢুকতে দেয় না। এই সুবাদে বোলার মালিক যারা, তারাও তাদের কাছ থেকে রুগী নিতে দেয় না। আর আমাদের যে অ্যাম্বুলেন্সগুলি আছে কাগজপত্রবিহীন, এদেরকে বলা হয়েছে যে আপনারা অতি শীঘ্রই কাগজপত্র তৈরি করেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। একই হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপারও। রোগী যেখানে কম পাবে সেখান থেকে সেই অ্যাম্বুলেন্স নিয়ে যাবে। এটা অবশ্যই আমরা আইন শৃঙ্খলা মিটিং ঘটাবো এবং তাদের যে মালিক সমিতি আছে তাদের সাথে আমরা ডেকে বসে একটা যেন ইউনিক ভাড়া হয়। ট্রাফিক বিভাগকে যথাযথ নির্দেশনা দেওয়া আছে এবং তারা প্রতিনিয়ত কাজ করছে। আপনি হয়তো খেয়াল করে দেখবেন, প্রতিনিয়ত আমাদের চেকপোস্ট হচ্ছে ট্রাফিকের। ভোলায় বেসরকারিভাবে শতাধিক অ্যাম্বুলেন্স চলছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি পেশ করেছে মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। সকালে সিলেট, রাজশাহী, কক্সবাজার, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে জমায়েত হয় সাদ অনুসারীরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। বলেন, মাওলানা সাদ কান্দলভি বিশ্বের বহু দেশে ধর্মের দাওয়াত দিলেও বেশ কিছু বছর ধরে বাংলাদেশে আসতে বাধা দেওয়া হচ্ছে। তাই বিশ্ব ইজতেমায় সাদ কান্দলভিকে আসার অনুমতি দেওয়ার দাবি জানান তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন তারা। যখন উনি আসেন, বিশেষ করে বিশ্ব আমির, তাম দুনিয়ার মাসাইল এখানে পরামর্শ হয়। তো এই নিয়ামত থেকে আমরা গত 7 বছর যাবৎ বঞ্চিত হয়ে যাচ্ছি। সাদ সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, উনি এরকমভাবে বাংলাদেশে আসবে, আমাদের ইজতেমাতে শরিক হবে। এই জন্য আমরা রীতিমতো স্মারকলিপি দেওয়ার জন্য আসছি। 4 বছর আগে ড্রেজার মুক্ত ঘোষণা করা হয়েছিল মাদারীপুর জেলাকে, অথচ এখনও নদ নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর জেলার 20 থেকে 25টি স্পটে রাতভর চলছে এই বালু উত্তোলন। এতে দেখা দিয়েছে নদ নদীতে ভাঙন। শুকনো মৌসুমে খরস্রোতা নয় আড়িয়াল খা, তবুও ভাঙনের কবলে 2 পার। মাদারীপুরে বিলীন হচ্ছে ঘরবাড়ি, জমিজিরাত। ক্ষতির মুখে অসংখ্য পরিবার, এমনকি ধস দেখা দিয়েছে শিবচরের নদী শাসন বাঁধেও। অথচ ভাঙন ঠেকাতেই 2020 সালে প্রায় 28 কোটি টাকা ব্যয় বাঁধটি নির্মাণ করেছিল পানি উন্নয়ন বোর্ড। নদীতে ভেঙে গেছে বাড়িঘর সব গাঙ্গের মধ্যে। আমি খাজনা থাকি, আমি বাড়িঘর ভাঙ্গি জায়গা। যে কাল ভাঙবে, এই পানি যে কাল কমবে বাবা, দর করে একটা ফালটা হবে। এলাকাবাসীর অভিযোগ, নদী ভাঙনের মূল কারণ নির্বিচার বালু উত্তোলন। সরকারি ইজারা ছাড়াই অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে রাজৈর, সদর আর শিবচরের অন্তত 20টি পয়েন্ট থেকে। অথচ 4 বছর আগেই ড্রেজার মুক্ত ঘোষণা করা হয়েছিল এই জেলাকে। প্রশাসনের কাছে বারবার অভিযোগ দিয়েও মেলেনি প্রতিকার। 8টা 9টা পর থেকে বালি কাটা ধরে 10টা বাজে সারা রাত বালি কাটে। আর ফজরের আজানের পরে মনে করেন তারা এখান থেকে যায়। রাত্রে এখান দিয়ে নারী ঠেঙ্গা নিয়ে আমরা নিবয়ে থাকে, এরা মাটি কাটে। যাকে 100% জমি নাই, তারা মাটি কাটে। 2টা ডেজার দিয়ে মাটি কাটে। এই সন্ধ্যায় গনে একবারে সকালে চই যায়, সেই সময় ডেজার যায় গিয়ে। প্রশাসনের নাকের ডগায় ঘটছে সবকিছু। তাদের দাবি, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। এখানে রিসেন্টলি ওই আপনার হচ্ছে মানে অবৈধভাবে ডেজার্ট বসে এর সামনে থেকে বালু তুলতে বসলো। বালু তোলার কারণে জাস্ট ওই যে অংশটা বালুটা তুলছিল ওটা পকেট হয়ে জাস্ট ওখানে ডাম্পিং ম্যাটেরিয়াল নিচে চলে যাওয়ার কারণে ওই স্লোপে 10 লাখ। আমাদের অনুমোদিত কোনো বালু মহল কিন্তু নেই।
অর্থাৎ মাদারীপুর জেলায় কেউ যদি বালু তুলে থাকে তা সম্পূর্ণ কিন্তু অবৈধ বালু উত্তোলন। আমরা কিন্তু প্রতিনিয়ত এই অবৈধ বালু উত্তোলনের বিষয়ে কিন্তু যুদ্ধ করে যাচ্ছি। ভাঙনের কারণে অনেকেই বাস্তুচ্যুত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঠিক সংখ্যা বা পরিসংখ্যান নেই সংশ্লিষ্ট সরকারি দপ্তরে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।